কি জানেন আপনার গায়ের পোশাকটা কিভাবে তৈরি হয়েছে? আপনি আজ যে জামাটা পরে আছেন সেটা হয়তো আপনার কাছে খুবই সাধারণ একটা পোশাক, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই নরম সুতি কাপড়ের শুরুটা কোথায়? একটি ছোট্ট বীজ, তারপর একটি সবুজ গাছ, সেই গাছে ফুটে ওঠা ফুল, আর একদিন সেই ফুলের বুক চিরে বেরিয়ে আসা মেঘের মতো সাদা তুলো। এই সাদা তুলো একসময় রূপ নেয় সুতোয়, তারপর কাপড়ে, আর শেষ পর্যন্ত পৌঁছে যায় আপনার আমার আলমারিতে। কিন্তু এই পুরো যাত্রাটা মোটেও সহজ নয়। এর পেছনে রয়েছে কৃষকের অক্লান্ত পরিশ্রম, আধুনিক প্রযুক্তি, বিশাল শিল্প কারখানা এবং অসংখ্য মানুষের নিষ্ঠা। আজকের এই ভিডিওতে আমরা জানব তুলো কিভাবে ক্ষেত থেকে যাত্রা শুরু করে আর ধাপে ধাপে কিভাবে পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ বস্ত্রে পরিণত হয়। তুলো পৃথিবীর প্রাচীনতম প্রাকৃতিক তন্ত্রগুলোর অন্যতম। প্রায় 5000 বছর আগে থেকেই মানুষ তুলো ব্যবহার করে পোশাক তৈরি করতে শিখেছিল। আজও পৃথিবীর কোটি কোটি মানুষ প্রতিদিন যে সুতি পোশাক ব্যবহার করেন তার মূল কাঁচামাল এই তুলো। তুলো গাছ সাধারণত উষ্ণ আবহাওয়ায় ভালো জন্মায়। ভারত, চীন, ব্রাজিল, যুক্তরাষ্ট্র, পাকিস্তান এবং অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম বড় তুলো উৎপাদক দেশ। ভারতের মহারাষ্ট্র, গুজরাট, তেলেঙ্গানা, পাঞ্জাব, হরিয়ানা এবং মধ্যপ্রদেশের বৃহত্তর পরিসরে তুলো চাষ হয়। একটি ভালো ফসলের জন্য কৃষককে প্রথমেই জমি ভালোভাবে প্রস্তুত করতে হয়। জমি চাষ করে ঝুরঝুরে করা হয় যাতে বীজ সহজে অঙ্কুরিত হতে পারে। তারপর নির্দিষ্ট দূরত্ব রেখে বীজ রোপণ করা হয়। কয়েকদিনের মধ্যেই মাটির বুকুরে বেরিয়ে আসে ছোট্ট সবুজ চারা। ধীরে ধীরে সেই চারা গাছ বড় হতে থাকে। সূর্যের আলো, মাটির পুষ্টি আর প্রয়োজন মতো জল পেয়ে শক্তিশালী হয়ে ওঠে। কয়েক মাস পরে গাছ ফুটতে শুরু করে সুন্দর ফুল। প্রথমে এই ফুলের রং সাদা বা হালকা হলুদ হয়, তারপর ধীরে ধীরে তার রং বদলাতে থাকে। ফুল ঝরে যাওয়ার পর তৈরি হয় একটি সবুজ ফলের মতো শক্ত আবরণ। এটিকেই বলা হয় কটন বল। প্রথমে এটি শক্তভাবে বন্ধ থাকে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সূর্যের তাপে এটি শুকিয়ে যায়। একদিন হঠাৎ সেই আবরণ নিচ থেকেই ফেটে যায়, আর তখনই তার ভেতর থেকে বেরিয়ে আসে সাদা নরম মেঘের মতো তুলো। প্রকৃতির এই দৃশ্য সত্যিই অসাধারণ। দূর থেকে তাকালে মনে হয় যেন পুরো মাঠ জুড়ে সাদা মেঘ ছড়িয়ে রয়েছে। তুলো পুরোপুরি পরিণত হলে শুরু হয় ফসল তোলার কাজ। অনেক জায়গায় আজও কৃষকেরা হাতে তুলে সংগ্রহ করেন, কারণ হাতে তুলো তুললে তার গুণমান ভালো থাকে এবং অপ্রয়োজনীয় পাতা বা ডালপালা কম মেশে। আবার বড় বড় খামারে আধুনিক যন্ত্রের সাহায্যে তুলো সংগ্রহ করা হয়। এই যন্ত্র খুব অল্প সময়ে বিশাল এলাকা থেকে তুলো তুলে নিতে পারে। সংগ্রহ করা তুলো বড় বড় বস্তায় ভরে পাঠিয়ে দেওয়া হয় জিনিং কারখানা। সেখানেই শুরু হয় তুলোর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, কারণ মাঠ থেকে আসা তুলোর সঙ্গে তখনও বীজ লেগে থাকে। এই বীজ আলাদা না করলে সুতো তৈরি করা সম্ভব নয়। তাই কারখানায় বিশেষ জিনিং মেশিনের সাহায্যে অত্যন্ত যত্নের সঙ্গে তুলোর তন্ন এবং বীজ আলাদা করা হয়। এই প্রতিক্রিয়ায় তুলো গুণমান বজায় রাখার দিকে বিশেষ নজর দেওয়া হয়। বীজ আলাদা হয়ে গেলে নরম তুলোকে বড় বড় বেলের আকারে শক্ত করে চাপ দিয়ে প্যাক করা হয়। এরপর সেই বেল পাঠানো হয় সুতো তৈরির কারখানায়। জিনিং কারখানায় বীজ আলাদা হওয়ার পর তুলো সরাসরি কাপড় তৈরির জন্য প্রস্তুত হয় না। এবার শুরু হয় আরও সূক্ষ্ম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ, সুতো তৈরি। বড় বড় তুলোর বেল প্রথমে স্পিনিং মিলে নিয়ে আসা হয়। সেখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে তুলোর আঁশ ধীরে ধীরে আলাদা করা হয়। এই পর্যায়ে তুলোর সঙ্গে যদি কোনো শুকনো পাতা, ধুলো বা অমিতসূক্ষ্ম অশুদ্ধি থেকে থাকে সেগুলিও সরিয়ে ফেলা হয়। এরপর তুলোর আঁশগুলোকে একদিকে সমানভাবে সাজানো হয়। এই প্রতিক্রিয়াকে বলা হয় কার্ডিং।
কার্ডিং এর পর এলোমেলো আঁশগুলো ধীরে ধীরে একই দিকে সোজা হয়ে যায়, ফলে তুলো আরো মসৃণ ও সমান হয়ে ওঠে। তারপর আসে ড্রয়িং। এই ধাপে একাধিক তুলোর ফিতে একসঙ্গে মিলে টেনে আরো সমান করা হয়, যাতে সুতো কোথাও মোটা বা পাতলা অংশ না থাকে। এরপর শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। যন্ত্রের সাহায্যে তুলোর আঁশে ধীরে ধীরে পাক দেওয়া হয়। এই পাকই আলাদা আলাদা নরম আঁশকে শক্তভাবে একসঙ্গে বেঁধে দেয়, আর ঠিক তখনই জন্ম নেয় সুতো। যত বেশি নিয়ন্ত্রণের সঙ্গে এই কাজ করা হয়, সুতোর মানও তত উন্নত হয়। কোনো সুতো খুব সূক্ষ্ম হয়, কোনোটির আবার মোটা। কাপড়ের ধরন অনুযায়ী প্রতিটি সুতোর গঠন আলাদা হয়। সুতো তৈরি হয়ে গেলে সেগুলো বিশাল রিলে পেঁচিয়ে পাঠানো হয় বয়ন কারখানায়। সেখানেই শুরু হয় কাপড় তৈরির আসল কাজ। আগেকার দিনে তাতে হাতে কাপড় বোনা হতো। আজও ভারতের অনেক জায়গায় সেই ঐতিহ্য বজায় রয়েছে। তবে আধুনিক শিল্পে অধিকাংশ কাপড় তৈরি হয় সম্পূর্ণ স্বয়ংক্রিয় যন্ত্রে। হাজার হাজার সুতো নির্দিষ্ট নিয়মে একটির উপর আরেকটি জুড়ে বোনা হয়। এই জটিল প্রতিক্রিয়ার ফলেই তৈরি হয় একটি সম্পূর্ণ কাপড়। যে কাপড় আমরা পরে দেখি, তার পেছনে লুকিয়ে থাকে লক্ষ লক্ষ সূক্ষ্ম সুতো। বোনা কাপড় সবসময় ব্যবহারযোগ্য অবস্থায় থাকে না। প্রথমে কাপড় ধোয়া হয়, তারপর প্রয়োজন অনুযায়ী ব্লিচিং, রং এবং বিশেষ রাসায়নিক প্রতিক্রিয়ার মাধ্যমে কাপড়কে আরও নরম, মজবুত এবং টেকসই করা হয়। কিছু কাপড়ের ভাঁজ কম পরার ব্যবস্থা করা হয়। কিছু কাপড় আবার এমনভাবে প্রস্তুত করা হয় যাতে দীর্ঘদিন ব্যবহার করলেও তার গুণমান বজায় থাকে। এরপর বড় রোল আকারে সেই কাপড় পৌঁছে যায় গার্মেন্টস কারখানায়। সেখানে ডিজাইনাররা বিভিন্ন মাপ অনুযায়ী কাপড় কাটেন। দক্ষ কর্মীরা অত্যন্ত যত্নের সঙ্গে সেই অংশগুলো সেলাই করে তৈরি করেন শার্ট, টি শার্ট, প্যান্ট, শাড়ি, বিছানার চাদর, তোয়ালে এবং আরও অসংখ্য প্রয়োজনীয় জিনিস। প্রতিটি পোশাক তৈরির পর তার গুণমান আলাদা করে পরীক্ষা করা হয়। সবকিছু ঠিক থাকলে তবেই সেটি সুন্দরভাবে ভাঁজ করে প্যাকেটজাত করা হয়। একটি ছোট্ট তুলোর বীজ থেকে শুরু হওয়া এই দীর্ঘ যাত্রা শেষ হয় আমাদের প্রতিদিনের জীবনে। আমরা যখন একটি সুতি জামা পরি, তখন হয়তো বুঝতে পারি না তার পেছনে রয়েছে কয়েক মাসের কৃষকের পরিশ্রম, আধুনিক প্রযুক্তির নিখুঁত ব্যবহার, অসংখ্য কারখানার নিরলস কাজ এবং হাজার হাজার মানুষের দক্ষতা। তাই একটি সাধারণ সুতি জামা আসলে শুধু একটি পোশাক নয়, এটি প্রাকৃতিক বিজ্ঞান, প্রযুক্তি এবং মানুষের শ্রমের এক অনন্য মিলন। পরের বার যখন আপনি কোনো সুতি পোশাক হাতে নেবেন, তখন হয়তো মনে পড়বে একদিন সেটিও ছিল একটি ছোট্ট বীজ, যা মাটির বুক ফেটে এসে ধাপে ধাপে এই রূপ পেয়েছে। প্রতিদিন সাধারণ জিনিসের মধ্যে লুকিয়ে থাকে অসাধারণ সব গল্প, আর সেই গল্পই আমাদের চারপাশের পৃথিবীকে নতুন চোখে দেখতে শেখায়। আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন। আপনাদের ভালোবাসা এবং সমর্থনে আমাদের নতুন নতুন বিষয় নিয়ে কাজ করার অনুপ্রেরণা যোগায়। আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের এবং প্রিয়জনদের যত্ন নিন। ধন্যবাদ।